নমস্কার, আমি তিশা। আজ যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা আমার জীবনের এক গোপন অধ্যায়। জানি না সমাজ এটাকে কিভাবে দেখবে, হয়তো পাপ বলবে, নয়তো ভুল। কিন্তু মানুষের মন কি সবসময় নিয়ম মেনে চলে? সবসময় কি সাদা আর কালোর তফাৎ করা সম্ভব হয়? আজ আমার আর আবিরের গল্পটা আপনাদের বলবো। গল্পটা শোনার পর আপনারা বিচার করবেন, এটা কি শুধুই মোহ নাকি আবেগের এক অনিবার্য পরিণতি। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, কারণ আপনাদের একটা ক্লিক আমাদের নতুন গল্প বলার উৎসাহ যোগায়। চলুন মূল গল্পে প্রবেশ করা যাক। আমার বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে। স্বামী রাশেদ সাহেব বয়সে আমার চেয়ে প্রায় ১৫ বছরের বড়। উনি মানুষ হিসাবে খারাপ নন, কিন্তু প্রচণ্ড ব্যস্ত। ব্যবসার কাজে মাসের অর্ধেক সময় তাকে ঢাকার বাইরে বা দেশের বাইরে কাটাতে হয়। এই বিশাল ডুপ্লেক্স বাড়িটায় আমি আর কাজের মেয়েটা ছাড়া কথা বলার মতো কেউ ছিল না। নিঃসঙ্গতা কাকে বলে সেটা হয়তো এই ৪ দেয়ালের ইটগুলোও টের পেত। আমার জীবনের এই একঘেয়েমিতে হঠাৎ করেই যেন এক ঝড়ো হাওয়ার মতো প্রবেশ করল আবির। আবির হল আমার দূর সম্পর্কের এক আত্মীয়, মানে সম্পর্কে আমার স্বামীর বন্ধুর ছেলে। ভার্সিটিতে ভর্তি হয়েছে ঢাকায়, তাই হোস্টেলে সিট না পাওয়া পর্যন্ত রাশেদ সাহেব ওকে আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। ২২ বছরের টকবগে তরুণ আবির, ফর্সা গায়ের রং, চোখে মুখে একটা অদ্ভুত মায়া আর কথায় বেশ চটপটে। ও আসার পর বাড়িটা যেন একটু প্রাণ ফিরে পেল। প্রথম দিকে আমাদের সম্পর্কটা ছিল খুবই সাধারণ। ও আমাকে আন্টি বলে ডাকত, আমি ওকে বাবা বা নাম ধরে ডাকতাম। কিন্তু সমস্যাটা শুরু হলো মাস ২-১ পর থেকে। রাশেদ সাহেব ব্যবসার কাজে দুবাই গেলেন ১ মাসের জন্য। বাড়িতে আমি আর আবির। ঘটনার শুরু এক বর্ষণমুখর বিকেলে। সেদিন আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, লোডশেডিং চলছে। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাঁট গায়ে মাখছিলাম। পরনে ছিল হালকা রঙের একটা সুতি শাড়ি। বৃষ্টির জলের ছাপটায় শাড়িটা ভিজে শরীরের সাথে লেপ্টে গিয়েছিল। আমি খেয়ালই করিনি কখন আবির আমার পিছনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ বাজ পড়ার বিকট শব্দে আমি চমকে উঠে পিছনে তাকালাম। আবির দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে, ওর চোখ দুটো স্থির হয়ে আছে আমার দিকে। না, সেই দৃষ্টিতে কোনো শ্রদ্ধা ছিল না, ছিল এক অদ্ভুত ঘোর। ও আমার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তিশা আন্টি, তোমাকে আজ অন্য রকম লাগছে, বৃষ্টির চেয়েও সুন্দর। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বললাম, কি যাতা বলছো আবির, ঘরে যাও, ঠান্ডা লাগবে। আবির এক পা এগিয়ে এলো। ওর গলার স্বরটা একটু ভারী শোনালো। কেন? আমি কি ভুল কিছু বললাম? সুন্দরকে সুন্দর বলা কি পাপ? ওর এই কথায় আমি থমকে গেলাম। শরীরের ভেতর কেমন যেন একটা শিহরণ বয়ে গেল। আমি নিজেকে সামলে নিয়ে দ্রুত ঘরে চলে এলাম। কিন্তু সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। আবিরের ওই দৃষ্টি আমাকে বারবার তাড়া করে ফিরছিল। পরের কয়েকটা দিন আমি আবিরকে এড়িয়ে চলার চেষ্টা করলাম, কিন্তু ও যেন ইচ্ছে করেই আমার সামনে আসত। কখনো খাওয়ার টেবিলে, কখনো ড্রয়িং রুমে টিভি দেখার সময়। ওর তাকানোটা পাল্টে গিয়েছিল। ও আমাকে আর আন্টি হিসাবে দেখছিল না, দেখছিল একজন নারী হিসাবে। একদিন দুপুরের ঘটনা। আমি আমার বেডরুমে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। দরজাটা ভেজানো ছিল। হঠাৎ আয়নায় দেখলাম আবির দাঁড়িয়ে। আমি চমকে উঠে বললাম, আবির, তুমি এখানে, কিছু বলবে? আবির ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো, আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। ও বলল, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি আন্টি। স্বপ্নে তুমি ছিলে, তুমি আর আমি, আর কেউ নেই। আমি আমতা আমতা করে বললাম, কি সব আবোল টাবোল বলছো, তোমার পড়াশোনায় মন নেই? আবির আমার হাতটা আলতো করে ধরল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। ও বলল, পড়াশোনায় মন বসছে না তিশা, সব সময় শুধু তোমার মুখটা ভেসে ওঠে। আচ্ছা, তুমি কি একটুও বুঝতে পারো না রাশেদ আঙ্কেল তোমাকে কতদিন সময় দেয় না? তোমার এই রূপ, এই যৌবন সব কি এভাবেই অবহেলায় নষ্ট হবে? ওর কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধল। রাশেদ সাহেবের অবহেলার কথা ও জানল কি করে? আবির আমার দুর্বল জায়গায় আঘাত করেছিল। ও ব্ল্যাকমেল করছিল না ঠিকই, কিন্তু ইমোশনালি আমাকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছিল যেখানে আমি না পারছিলাম এগোতে, না পারছিলাম পেছাতে। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আবির, এটা অন্যায়। আমি তোমার মায়ের বয়সী না হলেও গুরুজন, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো।
আবির হাসল, তাচ্ছিল্যের হাসি। সমাজ কি তোমাকে সুখ দিয়েছে? এই যে একা একা থাকো, কেউ কি খবর রাখে তোমার মনের? আমি তোমাকে বুঝি তিশা, আমি তোমাকে সেই সম্মান আর ভালোবাসা দিতে চাই যেটা তুমি পাওনি। সেদিন আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু আমার মনের অবচেতন মনে একটা ঝড় শুরু হয়েছিল। একজন পুরুষের তীব্র আকাঙ্ক্ষা, আমাকে পাওয়ার জন্য তার এই আকুতি একজন অবহেলিতা নারী হিসাবে আমার ভেতরে সুপ্ত বাসনাগুলোকে জাগিয়ে দিচ্ছিল। অবশেষে সেই ভুল বা সঠিক মুহূর্তটি এলো আরও ৩ দিন পর। সেদিন আমার জন্মদিন ছিল। রাশেদ সাহেব হয়তো ভুলেই গিয়েছিলেন, কারণ তার কোনো ফোন আসেনি। আমি মন খারাপ করে সোফায় বসেছিলাম। আবির এলো একটা কেক আর লাল গোলাপ নিয়ে। শুভ জন্মদিন আমার জীবনের সবচেয়ে রহস্যময় নারী। আবির হাঁটু গেড়ে বসে ফুলটা বাড়িয়ে দিল। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কেউ তো মনে রেখেছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আবির উঠে দাঁড়িয়ে আমার চোখের জল মুছিয়ে দিল। ওর আঙুলের স্পর্শে আমার গালে আগুনের মতো ছ্যাঁকা দিল। ও আস্তে আস্তে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, কাঁদছ কেন? আমি তো আছি। আজ থেকে তোমার সব একাকিত্ব আমার। মুহূর্তের মধ্যে পরিবেশটা ভারী হয়ে উঠল। ওর চোখের দিকে তাকিয়ে আমি যেন সম্মোহিত হয়ে গেলাম। আবির আলতো করে আমার কোমরে হাত রাখল। আমার উচিত ছিল ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, কিন্তু আমি পারলাম না। বছরের পর বছর জমে থাকা তৃষ্ণা আমাকে অবশ করে দিয়েছিল। আমি নিজের অজান্তেই ওর কাঁধে মাথা রাখলাম। আবির আমাকে ওর বুকের সাথে মিশিয়ে নিল। ওর হৃৎপিণ্ডের থপথপ শব্দ আমার কানে বাজছিল। ও আমার চিবুকটা তুলে ধরল। আমাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। আবিরের হাত আমার পিঠ বেয়ে নিচে নামছিল। ওর স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছিল। এক অদ্ভুত উত্তেজনায় আমার গলা শুকিয়ে আসছিল। ও যখন আমার কানের লতিতে ঠোঁট ছোঁয়াল, আমার মুখ দিয়ে অস্ফুট একটা গোঙানির শব্দ বেরিয়ে এলো। আবির, এটা ঠিক হচ্ছে না। আমি খুব দুর্বল গলায় বললাম। সব ঠিক, আবির গার্হস্বরে বলল। আজ কোনো নিয়ম নেই, কোনো দেওয়াল নেই, শুধু তুমি আর আমি। সে রাতে ড্রয়িং রুমের সেই আবছা আলোয় আমরা ভুলে গিয়েছিলাম সম্পর্কের বেড়াজাল, ভুলে গিয়েছিলাম সমাজ, সংসার আর লোকলজ্জার ভয়। আবির আমাকে পাজাকোলা করে বেডরুমে নিয়ে গেল। বিছানায় শুইয়ে দিয়ে ও যখন আমার দিকে তাকালো, মনে হলো কোনো তৃষ্ণার্ত পথিক মরুভূমিতে জল খুঁজে পেয়েছে। ওর শরীরের উষ্ণতা আমার বরফ হয়ে থাকা শরীরটাকে গলিয়ে দিচ্ছিল। আমি আমার হাত ওর চুলের ভেতর ডুবিয়ে দিলাম। ওর পেশিবহুল শরীরের স্পর্শে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম এক অজানা সুখের সাগরে। আমাদের দুটি শরীর যখন এক হলো, তখন বাইরে প্রবল ঝড়, আর ভেতরে তার চেয়েও বড় এক তোফান। পাপবোধ আর প্রাপ্তির এক অদ্ভুত দ্বন্দ্বে আমরা লিপ্ত ছিলাম। সকালবেলা যখন ঘুম ভাঙল, আবির আমার পাশেই ছিল। ভোরের আলোয় ওর মুখের দিকে তাকিয়ে আমার বুকটা ধক করে উঠল। আমি কি করলাম? রাশেদ সাহেব বিশ্বাস করে ওকে এখানে রেখেছিলেন, আর আমি? কিন্তু আবিরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমি কোনো ঘৃণা অনুভব করলাম না। বরং মনে হলো এই ছেলেটা আমাকে গত রাতে যে পূর্ণতা দিয়েছে, তা আমি গত 10 বছরেও পাইনি। আমাদের এই সম্পর্কটা চলতে থাকল, কিন্তু এই সুখে স্থায়িত্ব ছিল খুব কম। রাশেদ সাহেব ফেরার দিনে গিয়ে আসছিল। আমাদের মনে ভয় আর অপরাধ বোধ বাসা বাঁধতে শুরু করল। আবির আমাকে বলতো, চলো আমরা কোথাও পালিয়ে যাই। কিন্তু আমি জানতাম সেটা সম্ভব নয়। এটা বাস্তবতা, কোনো সিনেমার গল্প নয়। পালানো মানে আবিরের ভবিষ্যৎ নষ্ট করা আর আমার সমাজচ্যুতি। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম। রাশেদ সাহেব আসার 2 দিন আগে আমি আবিরকে বললাম হোস্টেলে চলে যেতে। অনেক কান্নাকাটি আর অভিমানের পর ও রাজি হলো। যাবার সময় আবির আমাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমাকে শরীর দিয়েছ, কিন্তু আমি তোমাকে মন দিয়েছিলাম। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজ আবির অনেক দূরে। ওর বিয়ে হয়েছে, সংসার হয়েছে। রাশেদ সাহেবও এখন রিটায়ার্ড, আমার সাথেই থাকেন। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে যখন জানালার বাইরে বৃষ্টি হয়, আমার শরীর আর মন সেই স্পর্শটা খোঁজে। সেই নিষিদ্ধ উত্তেজনা, সেই ভুল ইশারা আর সেই এক ছাদের নিচের গোপন অভিসার, সব কিছুই আজ স্মৃতি। কিন্তু এই স্মৃতি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।